আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি। পরিবর্ত ও প্রতিস্থাপন পদ্ধতি। কিভাবে তাহলে এর অঙ্কগুলো সমাকলনটা করা হয় সেটা জানার আগে প্রথমে তোমাদের জানতে হবে পরিবর্ত প্রতিস্থাপন কথাটার মানে কি। পরিবর্ত প্রতিস্থাপন কথাটির মানে হচ্ছে কোনো সমাকলন করতে গিয়ে ধরো অনেক সময় কি ডিফিকাল্টি তৈরি হয় সেটা দেখার বিষয়। যে ধরো এরকম ধরনের একটা সমাকলন দেওয়া আছে x^3/x⁴ + 1। এবার এই ধরনের যে ফাংশন দেওয়া আছে উপরে 3 ঘাত নিচে 4 ঘাত এইরকম ধরনের সমাকলন করতে গিয়ে অনেক রকমের সমস্যা তৈরি হয়। এবার এই ধরনের সমাকলনকে সহজে করতে গেলে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। এবার পরিবর্ত প্রতিস্থাপন কথাটার মাধ্যমে বুঝতে পারছো যে কোনো একটা চলরাশি বা কোনো একটা রাশির পরিবর্তে কোনো একটা কিছু বসানো হবে। বুঝতে পেরেছো তো? কোনো একটা রাশির পরিবর্তে অন্য একটা সহজ চলরাশি ধরে নিতে হবে। যেরকম x⁴ + 1কে আমরা z এখানে ধরে নেব, তারপরে অঙ্কটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে সমাকলন বা অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে তোমরা দেখেছো প্রায় আমরা বিভিন্ন রকমের চলরাশি ব্যবহার করি যাতে জিনিসটাকে সহজ করা যায়। একটা ফাংশন ধরো ফাংশন দেওয়া থাকতো, তোমরা মনে করো যে ফাংশন দেওয়া থাকতো f(x² = x³). এই ফাংশনটা থেকে ক্যালকুলেশন করা খুবই ডিফিকাল্ট। তাহলে এই ফাংশনকে ইজিলি বের করানোর পদ্ধতি কি হতো? প্রতিস্থাপন পদ্ধতি। আমরা কি করতাম, এই যে ভেতরের যে ফাংশনটা দেওয়া আছে এটাকে আমরা y ধরে নিতাম, তাহলে x এর মান কি পেতাম? √y। তাহলে এখানে আমরা লিখে ফেলতাম যে y, আর এখানে লিখে ফেলতাম y^√y², তার মানে y^3/2। এটা ছিল তার রেজাল্ট আসতো। তাহলে এখানে সিম্পলিফাই করে নিতাম। তাহলে এখানে আমাকে রেজাল্টটাকে প্রপার আনানোর জন্য আমাকে সিম্পলিফাই করে নিতে হচ্ছে বা একটা সহজ চলরাশির সাহায্য নিতে হচ্ছে। তাই এই সহজ চলরাশির সাহায্য নেওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন। মানে কোনো কিছুর পরিবর্তে আমরা তার পরিবর্তে অন্য একটা চলরাশিকে বসাচ্ছি এখানে, তাই এখানে আমরা একে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি বলবো। এবার এই চ্যাপ্টার শুরুর আগে বিভিন্ন সূত্রগুলো সম্পর্কে আমাদেরকে প্রাথমিক ধারণা থাকা দরকার আছে। যেরকম প্রথমেই তোমাদের যে সূত্রটা বলা আছে সংক্ষিপ্তকরণ, তোমরা দেখতে পারো সংক্ষিপ্তকরণ থেকেই পরপর যাচ্ছি। সংক্ষিপ্তকরণে প্রথমে দেওয়া আছে দেখো ইন্টিগ্রেশন f'(x/f(x) দেওয়া আছে dx। তাহলে এই ধরনের সমাকলন কি হবে? তাহলে এর সমাকলন করার জন্য আমরা কি করব? f(x) সমান পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতির সাহায্য নিয়েই করব। তাহলে f(x) সমান z, তাহলে f'(x) dx = dz। তাহলে এটা পেলাম। এবার এই যে রেজাল্টটা আছে এখানে আমরা বসিয়ে দিলাম dz/z। এবার আমাদের অতি পরিচিত একটা ফর্ম পেয়ে গেছি, এটার ভ্যালু হবে log of mod z। এবার মডের ভেতরে সবসময় লগের ভেতরে মডিউলাস দিয়ে দেওয়া হয়, কারণ নেগেটিভ টার্মটাকে সরানোর জন্য। এই জন্য এখানে করা হয় কি যে মডিউলাস নিয়ে নেওয়া হয়। তাহলে এটা আমাদের প্রথম সূত্র হয়ে গেল। এবার আমরা চলে আসছি দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্রে বলছে যে e⁴x f(x) + f'(x) dx এটা আছে। তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা বা রেজাল্টটা পাচ্ছি কত? e⁴x f(x) + c পাচ্ছি। তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা সমাকলন করতে পারছি e⁴x f(x) + c। এবার এটাকে আনানোর জন্য আংশিক সমাকলন করেছে। ওই আংশিক সমাকলন এখন তোমাদের হয়নি, যে কারণে আমি ওটা এখন করাচ্ছি না। এর পরবর্তী যেটা আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে 5, বা তোমাদের বইতে 5 আছে, আমার এখানে 3 নম্বর মেন সূত্র হিসেবে 3 নম্বর হিসেবে ধরবো।
এবার 3 নম্বর সূত্রে বলছে tan x ইন্টিগ্রেশন tan x dx, তাহলে এর সমাকলন কিভাবে হবে? tan x এর সমাকলন করতে গেলে তবে ভেঙে নিতে হবে sin x বাই cos অফ x, এখানে dx হলো। তাহলে cos অফ x যদি হয় তাহলে cos অফ x কে তোমরা z ধরো। দেখো একটা চলরাশি, এখানে একটা অপেক্ষক ছিল, সেই অপেক্ষকের পরিবর্তে আমি একটা রাশি ধরে নিয়েছি, cos x সমান z ধরেছি। এবার সেখান থেকে আমরা এখানে সমাকলন করব মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে এটা পেলাম। তাহলে এখানে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড বাই জেড, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, তাহলে মাইনাস এখানে তাহলে হবে লগ অফ জেড প্লাস সি। তাহলে এখানে লগ অফ জেড যদি হয় তাহলে লগ অফ এখানে হবে মডিউলাস 1/z, কারণ এই মাইনাসটা উপরে চলে যাবে, যে কারণে এটা হোল টু দি পাওয়ার 1/z প্লাস সি হলো। এবার লগ অফ মড জেড সমান এখানে জেডের জায়গায় আমরা লিখতে পারি cos x, তাহলে cos x এখানে লিখে দাও প্লাস সি লগ অফ মড অফ সেক এক্স প্লাস সি। তাহলে এখান থেকে আমরা সমাকলনটা পেয়ে গেলাম। তাহলে কিভাবে আসছে তোমরা বুঝতে পারছো যে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে এটা আসছে। 4 নম্বর যে সূত্রটা আসছে লগ অফ কট এক্স, তাহলে ইন্টিগ্রেশন লগ অফ কট এক্স, তাহলে এটা অনেকটা ট্যানের মতো হবে, তাই এটার আর করব না। লগ অফ কট এক্স ডি ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স ইকুয়ালস টু তাহলে কত হবে লগ অফ মড অফ সাইন এক্স প্লাস সি, এটা হবে। এবার 5 নম্বরে যেটা মেন সূত্রগুলো, যতগুলো মেন সূত্র ছিল সেই সূত্রগুলোর ব্যাপারে আলোচনা করে দিচ্ছি। তাহলে এটা ছিল 4 নম্বর সূত্র। এবার 5 নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে সেক এক্স, ইন্টিগ্রেশন সেক এক্স, এটার ব্যাপারে একটু বলে দিই। ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স ইকুয়ালস টু, তাহলে এটা কি আসছে সেক এক্স ডিএক্স, তাহলে আমরা এখানে লব হরে, তাহলে সেক এক্স এটা কিভাবে এলো আমি একটু বলে দিই। সেক এক্স প্লাস ট্যান অফ এক্স বাই সেক এক্স ট্যান অফ এক্স ডিএক্স, লব হরে সেটা গুণ করা হলো। এবার এখানে হচ্ছে কি সেক এক্স গুণ হয়ে গিয়ে হবে সেক স্কোয়ার অফ এক্স, তারপর এটা আসবে কি সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান অফ এক্স এলো, বাই নিচে এলো সেক এক্স প্লাস ট্যান অফ এক্স, এখানে ডিএক্স এসছে। তাহলে এই যে রাশিমালাটা আছে নিচে, সবসময় যে রাশিমালা দেখবে কি নিচের দিকটা দেখার চেষ্টা করবে যাতে সমকলন আমাদের সহজ হয়ে যায়। অবশ্যই হরেরটাকে ধরা হয় বেশিরভাগ, দেখবে তোমরা যখন দেখবে যে হরের রাশিমালাটাকেই বেশি করে তাকে জেড হিসেবে ধরছে। তাহলে এখানে সেক এক্স প্লাস ট্যান অফ এক্স ইকুয়ালস টু জেড, তাহলে এখানে হবে কি সেক এক্স ট্যান অফ এক্স প্লাস সেক স্কোয়ার অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে ডিজেড আসছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড লগ অফ মড অফ জেড প্লাস সি, তাহলে এখানে সি হলো মড অফ জেড, তাহলে লগ অফ মড অফ জেড আছে মানে কি এই জায়গায় জেডের জায়গায় আমরা লিখব সেক এক্স প্লাস ট্যান অফ এক্স প্লাস সি, এখানে লিখলাম। এবার এখানে অনেক সময় এই ফর্মটাও সমাকলনের সূত্র হিসেবে ধরা হয়, আবার আরেকটা ফর্ম ব্যবহার করা হয়, সেটার ব্যাপারেও বলে দিই। এখানে 1/cos অফ এক্স প্লাস সাইন এক্স বাই cos অফ এক্স প্লাস সি, এবার এখানে লগ অফ 1 প্লাস সাইন অফ এক্স বাই cos অফ এক্স প্লাস সি, এবার এখানে আসছে লগ অফ, অনেকটাই করতে হবে, ডিটারমিনেন্ট দিয়ে এটা নির্ণায়ক থাকবে। এবার এখানে ভাঙলে হয়ে যাবে কি এ ওয়ানের জায়গায় কি হয়ে যাবে cos স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আর এটা হয়ে যাবে সাইন এক্স বাই টু হয়ে যাবে 2 সাইন অফ এক্স বাই টু cos অফ এক্স বাই টু, বাই এখানে নিচে cos এক্স যেটা আছে সেটা হয়ে যাবে cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার অফ এক্স বাই টু, এটা এলো। এরপর এখানে হবে কি
লগ অফ মডিউলাস কস অফ এক্স বাই টু প্লাস সাইন অফ এক্স বাই টু, এটা এলো হোল স্কোয়ার, কস অফ এক্স বাই টু মাইনাস সাইন অফ এক্স বাই টু, এখানে কস অফ এক্স বাই টু প্লাস সাইন অফ এক্স বাই টু। তাহলে এখানে পাওয়ার কাটলো আর এটা কাটলো, তাহলে থাকলো কি কস অফ এক্স বাই টু প্লাস সাইন অফ এক্স বাই টু বাই কস অফ এক্স বাই টু মাইনাস সাইন অফ এক্স বাই টু। এটা আমি সূত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাহলে কস এক্স বাই টুকে যদি আমি ভাগ করে দিই, কস এক্স বাই টু ভাগ করে দিলে এখানে 1 চলে আসবে, এখানেও আসবে ট্যান অফ এক্স বাই টু, আর এখানে আসবে 1 মাইনাস ট্যান অফ এক্স বাই টু। তাহলে এখান থেকে দেখো এই যে জায়গাটাকে আরও নিয়ে যেতে হবে, কারণ আমাদের বইতে সূত্র কি আছে দেখো, বইতে সূত্র আছে, এটা একটা সূত্র, আর একটা আছে লগ অফ ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই টু, এটা একটা সূত্র হিসেবে আছে। তাহলে আমি এটাতে নিয়ে যাওয়া, এটা তো আমি অলরেডি আগে দেখিয়ে দিয়েছি, এবার এটাতে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাহলে এটা দেওয়া আছে। এবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে লগ অফ ট্যান পাই বাই 4 প্লাস ট্যান এক্স বাই টু 1 মাইনাস ট্যান পাই বাই 4 ট্যান অফ এক্স বাই টু লগ অফ ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই টু মডিউলাস প্লাস সি তো ছিল অলরেডি, অনেকগুলো ছিল, আমি লিখিনি, তোমরা লিখবে। তাহলে দেখতেই পাচ্ছ যে পুরোপুরি সূত্রের ফর্মে আমাদের চলে এসছে। তাহলে এইভাবে তোমরা করবে কি, লগ অফ কোস ইন্টিগ্রেশন কোসেক এক্সের যখন সূত্রটা লিখবে সেটার ক্ষেত্রেও এটা প্রমাণ করবে। এই যে এটা দেওয়া আছে, এই যে অংশটা দেওয়া আছে, এটার ক্ষেত্রেও তোমরা করার চেষ্টা করবে, প্রমাণ হয়ে যাবে। তাহলে কোসেক এক্সের দুখানা সূত্র আছে, যে কোনো একটা সূত্র তোমরা মনে রাখতে পারো, দুটোই মনে রাখলে সব থেকে সুবিধা হয়। দুটোই অনেক সময় নির্দিষ্ট সমাকলনে বিভিন্ন জায়গায় এই দুটোই বিভিন্নভাবে ব্যবহার হয়, সুতরাং এগুলোকে দুটোই ফর্ম মনে রাখা দরকার বলে আমি মনে করি। কারণ সূত্রগুলো যত অ্যাপ্লাই করবে, যত প্রয়োগ করবে, ততই তোমরা ভালো করে অঙ্ক করতে পারবে। এবার চলে আসি অঙ্কের ক্ষেত্রে, অনুশীলনীর দিকে চলে আসি। তোমরা অনুশীলন শুরু করো, আমি 2 নম্বর থেকে দেখানো শুরু করছি। এই যে 2 নম্বরে আমার বইতে যেরকম আছে এখান থেকে আমি দেখানো শুরু করেছি। আমি অঙ্কগুলো যেহেতু করা আছে সুতরাং করছি না, যেগুলো আমার করা আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলে তাড়াতাড়ি অ্যাটলিস্ট করে ফেলতে পারবে তোমরা। আর তোমাদের নোট তো আমি স্কুলে দিয়ে দিয়েছি, সেগুলো দেখে তোমরা কাজগুলো করার চেষ্টা করবে। আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, যেহেতু নোটস অলরেডি দেওয়া হয়ে গেছে তোমাদের। আর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেখতে পারো যে এই খাতাটা যেটা আছে এটা হচ্ছে তোমাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কোশ্চেন পেপার। এখানেও কয়েকটা আছে, সমাকলনগুলো আছে অনির্দিষ্ট। এই যে প্রতিস্থাপন থেকে একটা অঙ্ক দিয়েছে, তোমরা দেখতে পারো এখানে প্রতিস্থাপন থেকে একটা অঙ্ক দিয়েছে, খুবই ভালো অঙ্ক দিয়েছে, এফ এক্স প্লাস 5x। এখানে তাহলে কি করবে কি, এই যে অঙ্কটা করার সময় তোমরা দেখবে, এই অঙ্কটা করার সময় তোমরা ইন্টিগ্রেশন করলে কি এফ এক্স প্লাস এফ এক্স 5x মাইনাস 1 ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরে নিয়ে করার চেষ্টা করবে, দিলে অঙ্কটা হয়ে যাবে। এই যে এখানে বেশিরভাগ যেখানে ভেতরে হ্যাপাজার থাকে ওই জায়গাটাকে ধরে নিতে হয়। তাহলে দেখতেই পেলে যে বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষাতে এসছে কোশ্চেন পেপারগুলোতে, তোমরা যদি ভালো করে দেখো নির্দিষ্ট সমাকলন থেকে দিয়েছে, বক্স ফাংশন দিয়েছে। দেখো এটা তোমাদের আমি বলেছিলাম যে বেশিরভাগ বক্স ফাংশন থেকেও আসে, বক্স ফাংশনগুলো তোমাদের আছে একটা সুরেন্দ্রদের বইতে, খুব কম অঙ্ক আছে, আরও বিভিন্ন জায়গায় অঙ্কগুলো পাবে তোমরা। এবার উচ্চ মাধ্যমিকের কোশ্চেনটা দেখাই, যে উচ্চ মাধ্যমিকের 2019 সালের কোশ্চেন পেপার, 2019 সালের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ এখানে। সেখান থেকে নির্দিষ্ট কি ধরনের এসছে সমাকলন একটু দেখে বলছি। এই দেখো পরিবর্ত প্রতিস্থাপন থেকে নির্দিষ্ট সমাকলন বটে, কিন্তু এটা হচ্ছে পরিবর্ত প্রতিস্থাপনই বলতে পারো এখানে, এটা এই অঙ্কটা। কারণ এটা এক্স স্কোয়ার হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাজিয়ে এটা করলে পরিবর্ত প্রতিস্থাপন থেকে
একটা নির্দিষ্ট সমাকলনের অঙ্ক পড়েছে। আর এখানে দেখো এইটা পরিবর্ত প্রতিস্থাপন থেকে একটা অঙ্ক দিয়েছে, দুটো অঙ্কই দিয়ে দিয়েছে, দুটোই করতে পারো। 2019 সালের কোশ্চেন পেপার, যেখানে দেখেছো যে 4 নম্বরে আসছে, এখানে 4 নম্বরেরই আসে আর বেশি। আর এখানে আর একটা নির্দিষ্ট সমাকলন থেকেও একটা অঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো অঙ্ক সমাকলন থেকে আসছে। এটা ছিল 2019 সালের পেপার। 2020 সালের পেপার যদিও দেখো, 2020 সালে এই যে দেখো 2 নম্বরের একটা দিয়ে দিয়েছে পরিবর্ত প্রতিস্থাপন থেকে। তোমরা করাবো যখন, আজকেই করাবো যখন দেখতে পাবে। আরও একটা দেখাচ্ছি যে এখান থেকে দেখো পরিবর্ত প্রতিস্থাপন থেকে দুটো এটা দিয়েছে, বিশেষ আকারের সমাকলন যে ছিল সেখান থেকে একটা দিয়েছে, আর একটা পরিবর্ত প্রতিস্থাপন থেকে দিয়েছে। সুতরাং পরিবর্ত প্রতিস্থাপন থেকে আর একটা অঙ্ক, এখানে নির্দিষ্ট সমাকলনের একটা অঙ্ক দিয়েছে। তার মানে অনেকগুলো অঙ্কই পড়ছে। তাহলে দেখতে পাচ্ছ যে পেপারসগুলোতে ভালো কোশ্চেন এসছে। সুতরাং এই চ্যাপ্টারটা তোমাদের দরকার আছে। আমার যেহেতু অঙ্কগুলো করা আছে, আমি তোমাদেরকে বলে বলে চলে যাব। দেখো এখানে কি আছে যে 2 মার্কের অঙ্ক, ফার্স্ট অঙ্ক দেখো এক্স স্কোয়ার, এখানে কস কিউব আছে, কস অফ এক্স কিউব আছে। তার মানে অবশ্যই যেটা ভেতরে আছে ওটাকে ধরবো, বুঝলে তো? তাহলে যেটা দেখতে পাচ্ছ যে ফাংশনটা হ্যাপাজার্ড ফাংশন আছে, মানে কি আমি বলেছি যে পরিবর্ত প্রতিস্থাপনের ক্ষেত্রে অঙ্কগুলো করার সময় যেটা সব থেকে দেখে কঠিন লাগবে ওই জায়গাটাকে ধরবে। ফাংশন দেখো, আমরা সাধারণত কোন ফাংশনের সমাকলন করতে জানি? কস এক্স ফাংশনের সমাকলন করতে জানি। কস এক্সের সমাকলন করে ফেলবো সাইন এক্স প্লাস সি। এবারের ভেতরে যদি কোনো রকমভাবে স্কোয়ার টার্ম থেকে যায় বা কিউব টার্ম থেকে যায়, স্কোয়ার টার্ম কিউব টার্ম থাকে, স্কোয়ার টার্ম কিউব টার্ম থাকে, তখন সমাকলন করা অসম্ভব হয়ে যায়। তাহলে এই জায়গাটাকে আগে লিনিয়ারাইজ করতে হবে। তার মানে কি লিনিয়ারাইজ করা মানে এক্স কিউব ইকুয়ালস টু জেড ধরে নিতে হবে আমাদেরকে। তাহলে এখানে আমরা এক্স কিউব সমান জেড ধরেছি, যে কারণে এবার দেখো জেড ধরার পর হচ্ছে এখানে দুদিকে ডেরিভেটিভ করতে হবে। এখানে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এবার এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় আমরা ডিজেড বাই 3 লিখলাম। এবার এই এক্স স্কোয়ার যে ছিল, এই এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় আমরা ডিজেড বাই 3টা লিখে ফেলবো। আর এখানে এক্স কিউব। আর দেখো আরেকটা বিষয় যেটা বলে দিই, যখনই চলরাশি চেঞ্জ হবে, স্কেল চেঞ্জ হচ্ছে, স্কেল চেঞ্জ করা বলা হচ্ছে, যখনই স্কেল চেঞ্জ হচ্ছে সবগুলো একসঙ্গে চেঞ্জ হবে। এখানে এক্স ছিল, যখনই জেড হলো সব জায়গায় জেড হবে, এখানেও জেড, এখানেও জেড। এবার তোমরা অনেক সময় করো কি, এখানে এক্স কিউব রেখে দিলে, একটা জায়গায় এক্স একটা জায়গায় জেড দিয়ে মশলামুড়ি করে দিলে, সেরকম হবে না। ওই মশলামুড়ি বর্জন করতে হবে। মানে দুটো যদি জেড আসে তাহলে সব জায়গায় আসবে। তোমাদের বই থেকেও উদাহরণ একটা দেখাচ্ছি, উদাহরণগুলো দেখাচ্ছি বই থেকে, তোমরা দেখলে বুঝতে পারবে যে কেন বলছি। যেখানে জেড ধরেছে সেই জায়গাগুলোকে আমি ক্লিয়ার করছি। এই যে দেখো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে যে কোনো একটা অঙ্ক দেখে নাও, দিলে আমি অন্যান্য অঙ্কগুলো দেখাবো। এখানে দেখো যখনই চলরাশি চেঞ্জ করেছে, জেড সব জায়গায় জেড চেঞ্জ হয়ে গেছে, কোনো এক্স বলে কেউ নেই। এখানে এক্স ছিল, এখানে দেখো সবাই জেড হয়ে গেছে। সুতরাং যখনই চেঞ্জ হবে সব জায়গায় পুরোটা জায়গায় চেঞ্জ হয়ে যাবে, মানে কখনো এক্স আর জেড মিক্সচার হিসেবে সমাকলনের ভেতরে থাকবে না। একে বলা হয়েছে স্কেল চেঞ্জ বলা হয়। এবার এখানে দেখতেই পাচ্ছ যে এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় এখানে ডিজেড বাই 3 লিখবে, এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় ডিজেড বাই 3। আর এখানে এক্স কিউব ছিল, এক্স কিউবের জায়গায় এই যে জায়গাটা এখানে জেড এটা লিখে দিলে, তাহলে 1/3 তো ধ্রুবক রাশি, যে কারণে এটা বেরিয়ে গেল। কস জেড এর সমাকলন হচ্ছে সাইন জেড প্লাস সি, আর সি অবশ্যই সমাকলন ধ্রুবক বলে কথাটা লিখবে, সমাকলন ধ্রুবক। এর পরবর্তী অঙ্ক তোমরা করবে, 2 এর দাগটা তোমরা করবে, 2 এর দাগ 3 এর দাগ তোমরা করবে। 2 এর দাগ করবে কিভাবে, 2 - 3x কে জেড ধরে নিবে, 2 - 3x সমান জেড ধরে নিয়ে করার চেষ্টা করবে, দিলে হয়ে যাবে। আর একটা হচ্ছে 3 এর দাগের যে অঙ্ক আছে, 2 এর দাগে এটা ছিল, 3 এর দাগের অঙ্ক যেটা আছে, মানে এই অঙ্কগুলোর কথা বলছি। এই যে
টু মাইনাস থ্রি এক্স যে ছিল, টু মাইনাস থ্রি এক্স ইকুয়াল, এটাকে ভেতরটাকে জেড ধরে নেবে, এ প্লাস বি এক্সটাকে জেড ধরে অঙ্কটা করার চেষ্টা করবে। আমি এটা দেখাচ্ছি, 4-এর দাগটা। 4-এর দাগে বলছি কি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আমরা জেড ধরে নেব, এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে জেড ধরে নিয়েছি। এবার এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে জেড ধরার পর এখানে ডেরিভেটিভ করার পর কি আসছে দেখো, 2x dx dz। এবার এখানে 2x আছে, এখানে dx আছে, 2x dxকে একসঙ্গে নিয়ে নিলে তাহলে এই পুরো যে রাশিমালাটা হলো এটা dz হয়ে গেল। তাহলে এই জায়গাটা dz লিখবো, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় জেড লিখে দেবো। দেখো x ছিল, এখানে জেড হয়েছে, সব জায়গায় জেড হয়ে গেছে। এবার সাইন জেডের সমাকলন হবে কি, মাইনাস কস জেড প্লাস সি। সি অবশ্যই সমাকলন ধ্রুবক কথাটা লিখবে, সমাকলন ধ্রুবক। এবার তাহলে 4-এর 2-এরটা তোমরা করে রাখবে, আমি আর করছি না। এখানে 7 মাইনাস 4xকে জেড ধরবে, হয়ে যাবে। এবার এখানে দেখো, তোমরা যদি চলে আসো 7-এর দাগের অঙ্কে, বাকি অঙ্কগুলো 6-এর দাগের অঙ্কটা তোমরা করবে। 6-এর দাগের এখানে দেওয়া আছে কত দেখো, 6-এর দাগের 2x প্লাস 3কে তোমরা জেড ধরবে, 2x প্লাস 3কে জেড ধরলে হয়ে যাবে। এবার আমি 7-এর দাগের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। এখানে তো 2 মাইনাস 3x ইকুয়ালস টু জেড ধরে নিলে হয়ে যাবে। এখানে 2x মাইনাস 5কে জেড ধরলে হয়ে যাবে। এখানে ax প্লাস বি ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরবে। দেখো পরবর্তী অঙ্কগুলো আমি দেখাচ্ছি। 7-এর দাগের অঙ্কটা দেখো, লগ এক্সকে এখানে জেড ধরলে হবে, যেটা বেশি হ্যাপাজার্ড আছে ওইটাকে ধরে নিলে হয়ে যাবে। লগ এক্স সমান জেড ধরলাম, লগ এক্সের ক্ষেত্রে ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু ডিজেড, তার মানে ডিএক্স বাই এক্স সমান এটা হয়ে গেল। এই দেখো ডিএক্স বাই এক্সকে আলাদা করে রেখেছি, ডিএক্স বাই এক্স হলো ডিজেড, আর 1/log x যে ছিল, লগ এক্সের জায়গায় আমরা জেড লিখলাম, তাহলে ডিজেড বাই জেড হলো। ডিজেড বাই জেডের ক্ষেত্রে সমাকলন করলে লগ অফ মড জেড প্লাস সি। এবার জেডের পরিবর্তে আমরা যেটা ধরে নিয়েছিলাম সেই অরিজিনাল রাশিটা আবার একবার বসিয়ে দিতে হবে। এবার আমি তোমাদের বলে দিই যে যেটা ধরে নিয়েছিলে সেটাকে আবার রিটার্ন বসাতে হবে। তোমরা যদি এই স্টেপে রেখে চলে আসো তাহলে হাফ নম্বর কেটে নেওয়ার একটা চান্স থেকে যায়। এবার এগেছি 8-এর দাগ। 8-এর দাগের ক্ষেত্রে দেখো, এখানে 2 মাইনাস 3xকে জেড ধরবো, যেটা ধরি বলে এখানে কথাটা অবশ্যই লিখবে। 2 মাইনাস 3x ইকুয়ালস টু জেড লিখলে এখানে এবার মাইনাস 3x dx ইকুয়ালস টু ডিজেড, আর dx ইকুয়ালস টু মাইনাস ডিজেড বাই 3। এবার dx এর জায়গায় আমরা মাইনাস ডিজেড বাই 3 কথাটা এখানে লিখে দেব, দিলে মাইনাস 1/3 বেরিয়ে যাবে, ই টু দি পাওয়ার জেড এর সমাকলন করবো, হয়ে যাবে। এবার আছে দেখো কত দাগ আছে, 9-এর দাগ। 9-এর দাগের অঙ্কটা বুঝতেই পারছো যে 2x মাইনাস 5 সমান জেড ধরবে, তাহলে এই অঙ্কটা আর করানোর দরকার নেই বলে আমার মনে হচ্ছে না। আমি শুধু 10-এর দাগটা দেখিয়ে দিচ্ছি। 10-এর দাগটা কেমন করে করবে দেখো, এখানে এক্স স্কোয়ার রুট অফ এক্স প্লাস বি দেওয়া আছে, তার মানে স্কোয়ার রুট অফ এক্স প্লাস বিকে এক্স প্লাস বি ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরে নেব আমরা। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এক্স প্লাস বি সমান জেড স্কোয়ার ধরেছি, কারণ এই স্কোয়ার রুটটা থাকলে অসুবিধা, আমাদের স্কোয়ার রুটটাকে তাড়াতে হবে। সবসময় মনে রাখবে যে এক্সপোনেনশিয়াল ফাংশন বা বীজগাণিতিক অপেক্ষক এগুলো সব যে যত রকমের যে থাকে স্কোয়ার টার্ম দিয়ে থাকে ওইগুলোকে সরাতে হবে আমাদেরকে। তাহলে আমরা করলাম কি, এক্স প্লাস বিকে এক্স প্লাস বি যেটা দেওয়া আছে সেটা জেড স্কোয়ার ধরে নিলাম। এবার তাকে আমরা ডেরিভেটিভ করে নিলাম, এ ডিএক্স 2z dz 2z dz বাই এ। এবার এই 2z dz বাই এ যেটা আছে, এবার আমরা সেটাকে dx এর পরিবর্তে 2z dz বাই এ এটা লিখে নিলাম। এটা এর জায়গায় x প্লাস জি, এখানে z লিখলাম, z কেটে গেল, 2/a বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন dz z এলো, তাহলে c ইকুয়ালস টু সমাকলন ধ্রুবক। এবার 11 থেকে যে অঙ্কটা আছে, 11 থেকে যে অঙ্ক আছে লগ এক্স ইকুয়ালস টু জেড ধরবো, এখানে দেখবো রুট এক্স ইকুয়ালস টু জেড ধরে নিব, তাই তো। তাহলে এখানে কস অফ রুট এক্স যেটা আছে, রুট এক্স সমান জেড ধরলাম, তাহলে রুট এক্স যদি জেড ধরি তাহলে দেখতে পাবো রুট এক্স সমান জেড যদি ধরি তাহলে এর ডেরিভেটিভটা কেমন হয়। এখানে আছে, তাহলে রুট এক্স সমান ডিএক্স ইকুয়ালস টু রুট এক্স যেটা ডেরিভেটিভ হবে, তাহলে এটা কেমন হবে, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ
এবার এই হাফের ডেরিভেটিভ কেমন হবে, হাফ সামনে এলো এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস অফ 1, তাহলে হাফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়ালস টু 1/2 রুট এক্স। এটা পেলাম 1/2 রুট এক্স। তাহলে এখানে দেখো এই জন্য ক্যালকুলেশনে ডাইরেক্ট এটা লিখেছি আমরা। এইসব মাঝখানে এইসব ছোটো ছোটো যে স্টেপগুলো আছে ওইগুলো বিশেষ করে বেশি গুরুত্ব দেব না, ডাইরেক্টই লিখবো যাতে ওইগুলো স্টেপ কিছুটা কমানো যায়। তাহলে ডিএক্স বাই রুট স্কোয়ার রুট অফ এক্স যেটা আছে সেটা এই দুইটা এখানে ডিজেট রূপে এখানে গুণ হয়ে গেল, 2 ডিজেট হলো। এবার এখানে রুট এক্সের জায়গায় আমরা জেড লিখলাম কস জেড, ডিএক্স বাই রুট এক্সের জায়গায় আমরা 2 ডিজেড লিখলাম। এবার 2টা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন কস জেড ডিজেড। এবার কস জেডের সমাকলন করলে কি আসে, সাইন জেড প্লাস সি, এখানে মাইনাস আসে না এটা। এবার জেডের জায়গায় যেটা লিখেছিলাম সেটা রুট এক্সটা আবার এখানে পুনরায় পুট করলাম। এবার চলে আসো 12 দাগের অঙ্ক হয়েছে, এনসিআরটি ভালো অঙ্কই পড়েছে এটা। এবার এখানে 13 দাগের অঙ্ক দেখেছ, 13 দাগের ভেতরে দেখো সাইন অফ কস অফ এক্স, তার মানে এটাকে অবশ্যই কস এক্সকে জেড ধরবো, সাইন এক্সকে জেড ধরে কিছু লাভ নেই। সাইন অফ কস অফ এক্স এর ভেতরে কস এক্সকে আমরা জেড হিসেবে ধরে নেব। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কস এক্সকে জেড। এবার 13 দাগটা দেখো, এবার 14 দাগে যেটা দেওয়া আছে, 13 দাগটা তাহলে তোমরা করবে। 14 দাগের অঙ্ক যেটা দেওয়া আছে, তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্সকে জেড ধরে নেবে। তাহলে এই অঙ্কটা এখানে করা আছে। তাহলে কড ইনভার্স এক্সকেও জেড ধরতে পারো, আমি এখানে কড ইনভার্স এক্স যেটা আছে কড ইনভার্স এক্সকে জেড হিসেবে ধরেছি। কড ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হচ্ছে, -1/1 প্লাস অফ এক্স স্কোয়ার। এই যে -1 এই যে কড ইনভার্সের ডেরিভেটিভ উভয় পক্ষে ডেরিভেটিভ করতে হবে, এখানে ডিএক্স থাকবে ডিজেড থাকবে। এবার অনেক সময় হয় কি, অনেকে মনে করে যে আমরা ডিজেড লিখছি মানে এই যে কড ইনভার্স সমান জেড ধরেছি, কড ইনভার্স এক্স সমান জেড ধরেছি, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি আছে 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে ডিজেড বাই ডিএক্স, ডিজেড ডিএক্স। তাহলে ডিজেড ডিএক্স মানে এটা পেলাম। তাহলে ডিজেড তাহলে কি পাবো, -1/1 প্লাস অফ এক্স স্কোয়ার ডিএক্স। বুঝতে পেরেছ? তাহলে এই স্টেপটা এখানে লিখতে হবে, -1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এই যে পুরো রাশিমালা আছে, এই পুরো রাশিমালা জায়গায় মাইনাস ডিজেড কথাটা লিখবো, এখানে ই টু দি পাওয়ার জেড লিখবো, দিয়ে সমাকলন করে গেলে উত্তর চলে আসবে। তাহলে তোমরা 15 দাগে যে অঙ্কটা দেওয়া আছে, এবার 14(2) যে অঙ্কটা দেওয়া আছে তাহলে এটা ধরবে। তাহলে এর ভেতরে কি আছে, ট্যান ইনভার্স অফ এক্স দেওয়া আছে, ট্যান ইনভার্স অফ এক্স এর জায়গায় তোমরা জেড ধরে নিবে, দিলে হয়ে যাবে অঙ্কটা। এখানে তাহলে বুঝতে পারছো যে 15 দাগের যে অঙ্ক আছে ই টু দি পাওয়ার, এখানে সাইন ইনভার্স এক্স কে জেড ধরলে হয়ে যাবে। তাহলে 15 দাগের অঙ্কটা দেখো, এখানে করা আছে এ সাইন ইনভার্স অফ এক্স আছে, তাহলে এই যে জিনিসটা, এই যে এ সাইন ইনভার্স অফ এক্স কে জেড ধরে নাও, দিলে ডিএক্স বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার আসছে, সেটা ইকুয়ালস টু ডিজেড এলো। এবার এখানে কি হবে, এ জেড হয়ে গেছে, তাহলে এটাকে যদি জেড ধরি এটা এ জেড হয়ে গেল, এ জেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস, এবার ডিএক্স বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা ডিজেড হিসেবে ধরলাম। এবার ই টু দি পাওয়ার এ জেড বা ইন্টু ডিজেড, তাহলে সমাকলন করলে এটা এখানে ধ্রুবক হিসেবে ধরা হচ্ছে, যে কারণে এটা ভাগ হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার এ জেড বাই এ প্লাস সি, সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার আমি চলে আসছি 17 দাগ। 17 দাগে যে অঙ্কটা বলছে বইতে 17 দাগ, 16 দাগটা তোমরা করবে। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরে নেবে, দিয়ে করার চেষ্টা করবে, দিলে হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরবে 16 দাগের যে অঙ্কটা। তার মানে এই যে অঙ্কটা আছে এখানে ধরবে কি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরবে, দিলে অঙ্ক হয়ে যাবে। আর যখন ডেরিভেটিভ করবে কি আসবে, 2x dx ইকুয়ালস টু 2z dz, তার মানে x dx ইকুয়ালস টু z dz। বুঝতে পেরেছো তো? দিয়ে করার চেষ্টা করবে, হয়ে যাবে। এবার 17 দাগে যে অঙ্ক বলছে, এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়ালস টু জেড কিউব ধরে নেবে। এরকম যে আমি অঙ্কটা করেছি, এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়ালস টু জেড কিউব, তাহলে এখানে 4x কিউব dx ইকুয়ালস টু 3z স্কোয়ার dz, তাহলে x কিউব dx ইকুয়ালস টু 3/4 z স্কোয়ার dz।
তাহলে এখানে অবশ্যই এক্স কিউব ডিএক্স এর জায়গায় আমরা 3/4 জেড স্কোয়ার ডিজেড আমি কথাটা লিখে নেব, আর এখানে লিখব জেড। তাহলে 3/4 ধ্রুবক হওয়ার জন্য বাইরে বেরিয়ে গেল, জেড আর জেড স্কোয়ার গুণ হয়ে জেড কিউব, আর এখানে হবে z⁴/4 প্লাস সি অবশ্যই সমাকলন ধ্রুবক কথাটা লিখবে, আর অবশ্যই জেডের জায়গায় এই যে জেড যেটা আছে জেডের জায়গায় x⁴ - 1 এর হোল টু দি পাওয়ার 1/3 এটা বসিয়ে দিবে, দিলে উত্তর হয়ে যাবে। 17 দাগ তোমরা করলে। এবার 18 দাগে যেটা আছে এখানে 3x² + 4 সমান জেড স্কোয়ার ধরে নেবে। এখানে আমি করে দেখিয়েছি, অঙ্কটা করে দেখিয়েছি, দেখো 3x² + 4 = জেড স্কোয়ার ধরেছি। তাহলে এখানে জেড স্কোয়ার যেখানে ধরেছি তাহলে 6x dx = 2z dz কথাটা লিখেছি। তাহলে 6কে ডিভাইড করে দিয়েছি dz/3। এবার জেড জেড ক্যান্সেল হয়ে গেছে, এখানে যে জেডটা ছিল সেই জেড আর এখানে যে নিচে জেডটা ক্যান্সেল হয়ে গেছে, সেটাকে ক্যান্সেল হয়ে যাওয়ার পর dz/3 থাকলো, 1/3টা বাইরে বেরিয়ে গেল, 1/3 dz এখানে জেড থাকলো। এবার এই জেডের রেজাল্টটা বসিয়ে দিলাম, দিলে হলো। এবার আসছি 19-এর 1-এর দাগ। 19-এর 1-এর দাগে বলছে, দেখো এখানে কি বলছে, sin² / cos⁴ বলেছে। তাহলে এখানে আমরা করব কিভাবে? তাহলে অবশ্যই এখানে দুটো চারখানা আছে, এখানে দুটো আছে, তাহলে sin স্কোয়ারের তলায় যদি একটা cos স্কোয়ার দিয়ে দিই, এখানে অঙ্কটা করেছি, এখানে sin² x/cos⁴x আছে, তাহলে একটা sin স্কোয়ার cos স্কোয়ার এর নিচে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল tan স্কোয়ার, আর একটা sec স্কোয়ার। এবার তোমরা মনে করো যে tan এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার, তাহলে এখানে দেখো tan x, তাহলে আমরা ধরবো কি, ধরি tan x সমান z। এই যে tan x ভেতরে দেওয়া আছে, tan x সমান z, tan x এর ডেরিভেটিভ করলে কি আসে, sec স্কোয়ার dx = dz। তাহলে এই sec স্কোয়ার dx যে আছে সেই জায়গায় আমরা dz কথাটা লিখব, আর tan x এর জায়গায় আমরা z আছে z² dz। তাহলে z স্কোয়ারের জায়গায় সমাকলন করলে z⁵/3, আর অবশ্যই tan z এর জায়গায় tan x টা কথাটা লিখবে, আর c সমান সমাকলন ধ্রুবক কথাটা লিখবে, সমাকলন ধ্রুবক। এরপর আসছি 2-এর দাগ। 2-এর দাগের অঙ্কটা তোমরা করবে, প্রথমে √x, পুরো একই অঙ্ক, √x কে জেড ধরে নেবে। √x কে জেড ধরলে ওই এই যে ডেরিভেটিভটা আমি দেখে এলাম এক্ষুনি, যে এই যে √x এর ডেরিভেটিভ কেমন করে করতে হয়। √x এর ডেরিভেটিভ এই যে dx/x⁴, এখানে হাফ অফ করলে এই যে 1/2√x আসছে, এক্ষুনি দেখালাম। তোমরা এটা দেখে এই যে ডেরিভেটিভটা করলে, দিয়ে পরবর্তী সব জায়গায় জেড জেড আর জেড বসে গেল, দিয়ে ক্যালকুলেশন করবে এইভাবে, tan z সমান ইউ ধরে নিলে, তাহলে আরেকবার ধরে নিতে হবে tan z সমান ইউ, tan z এর ডেরিভেটিভ করলে sec স্কোয়ার z dz = du। তাহলে এখানে sec স্কোয়ার যেটা হলো e⁴, দিয়ে আবার tan z, ইউ থেকে tan z থেকে আবার x এর নিয়ে চলে যেতে হবে, দিলেই অঙ্কটা কমপ্লিট হবে। অবশ্যই c সমান সমাকলন ধ্রুবক কথাটা লিখবে, সমাকলন ধ্রুবক। আর তোমরা স্কুল থেকে যদি পারো এই নোটটা অবশ্যই কালেক্ট করবে, সমাকলনের যে নোটটা, তাতে তোমাদের সুবিধা হয়। আর যদি অঙ্কগুলো করে নিতে পারো তাহলে আর দরকার নেই। এরপরে চলে যাচ্ছি, এবার এখানে বলেছে 20 দাগের অঙ্ক বলেছে। দেখো 20 দাগের অঙ্কে তাহলে log x সমান 1 + log x যে আছে এটাকে তোমরা z ধরে নেবে। এখানে দেখো 1 + যে log x, 1 + log x কে z ধরবে, তাহলে dx/x যেরকম আছে এটা dx/x = dz হয়ে যাচ্ছে, আর ভেতরটা z² হয়ে যাবে, সমাকলন করলে উত্তরটা চলে আসবে। এরপর 21-এর দাগে যে অঙ্কটা বলছে 1 - x প্লাস, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এটাকে x + cos x = যদি z³ ধরে ফেলতে পারি তাহলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। তাহলে এখানে x + cos x = z³ ধরলাম, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে দেখো 1 - cos x এর ডেরিভেটিভ কি হয়, sin x, 1 - sin x dx = 3z² dz। তাহলে এই যে 1 - sin x dx এর জায়গায় আমরা 3z² dz কথাটা লিখলাম, আর নিচে এখানে z³ ছিল, অবশ্যই z হবে, z আর উপরের যেটা ক্যান্সেল হলো, এখানে শুধু z বসে থাকবে। z এর সমাকলন করলে কি হবে, z²/2, তাহলে 3/2z²। এবার z এর পরিবর্তে আমরা কত লিখছি, x + cos x এর হোল টু দি পাওয়ার 1/3।
এখানে লেখাটা ভুল হয়ে গেছে, এখানে 2/3 কথাটা হতো 2/3 প্লাস সি, আর সি জায়গায় সমাকলন ধ্রুবক হবে, হয়েছে। এবার আসছি 22 দাগের অঙ্ক। 22 দাগের অঙ্কের ক্ষেত্রে কি করবে, 22 দাগের অঙ্কটা একটু করার সময় 1 প্লাস কস সাইন এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরে নেবে, দিলে অঙ্কটা হয়ে যাবে। এখানে একটু আলাদাভাবে করে দিয়েছি, ফার্স্ট চ্যাপ্টারের মতো করে দিয়েছি, কিন্তু তোমরা করবে কি 1 প্লাস সাইন এক্স সমান জেড স্কোয়ার ধরবে, দিলে অঙ্কটা হয়ে যাবে তাড়াতাড়ি। এরপর আসছি 24 দাগে, যেটা বলছে 24 দাগেরটা স্টার দিয়ে দিয়েছে, মানে করা আছে, এটা অঙ্কটা কোথাও একটা করা আছে, তাহলে তবুও আমি করে দিয়েছি, এখানে করে রেখেছি, যখন দেখেই না যে এখানে আছে কি এক্স প্লাস কট এক্সের ডেরিভেটিভ কি হয়, কোস এক্স স্কোয়ার এক্স মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স হয়, কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স ডিএক্স। এবার এই কোস এক্স স্কোয়ার এখান থেকে যদি আমি বেরোই, তাহলে এখান থেকে একটু প্রবলেম আছে মনে হচ্ছে, এটা মাইনাস কোস এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে কোস এক্স স্কোয়ার সমান 1 প্লাস এখানে মাইনাস একটা আসবে, যে কারণে এখানে মাইনাস কট স্কোয়ার এলো, মাইনাস কট স্কোয়ার আসার জন্য এখানে মাইনাস ডিজেড জিনিসটা আসবে, অঙ্কটা একটু ভুল হয়ে গেছে, কট এক্স এখানে মাইনাস আসবে, তাহলে এই জায়গাটা হবে জেড, তাহলে জেড স্কোয়ার বাই 2, এখানেও মাইনাস থাকবে, এখানেও মাইনাস থাকবে, প্লাস সি। তাহলে এটা একটু ঠিক করে নেবে তোমরা, নোটসে ঠিক করে নেবে যে প্রবলেমটা ছিল। এবার 25 দাগের অঙ্কটা বলেছে, দেখো এখানে ভেতরে অবশ্যই এক্স স্কোয়ারকে জেড ধরতে হবে, বুঝতেই পারছো যে ভেতরে সাইন এক্স থাকলে অঙ্কটা করতে অসুবিধা হবে, তাহলে তোমরা এক্স স্কোয়ারকে জেড ধরে, যে এখানে করেছি কি এক্স স্কোয়ারকে জেড ধরেছি, দিয়ে 2x dx এর জায়গায় ডিজেড বাই 2, তাহলে এক্স ডিএক্স এর জায়গায় ডিজেড বাই 2 কথাটা লিখলাম, আর এখানে সাইন স্কোয়ার জেডটা যেখানে উপরে হাফটা তো ধ্রুবক হওয়ার জন্য বাইরে বেরিয়ে গেল, এবার সাইন স্কোয়ার জেডটা উপরে চলে গেলে কোসেক স্কোয়ার জেড হয়ে যাচ্ছে, আর কোসেক স্কোয়ার জেডের সমাকলন করলে মাইনাস কট জেড আসে, সূত্রগুলো আরেকবার করে দেখে নেবে, তাহলে মাইনাস কট জেড প্লাস সি, তারপর জেডের জায়গায় আবার রিপ্লেসমেন্টে বসিয়ে দেবে। এবার আসছে 26 দাগের অঙ্ক, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আছে, 26 দাগের অঙ্ক, 24 দাগের অঙ্ক, 23 দাগের অঙ্ক, 22 দাগের অঙ্ক, 21 দাগের অঙ্ক, 20 দাগের অঙ্ক, 19-2 দাগের অঙ্ক, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আর এটা তো পরীক্ষায় এসছে, আমি এক্ষুনি দেখালাম তোমাদের প্রশ্ন বিচিত্রায়, মানে তোমাদের সালের কোশ্চেন পেপারে দেখালাম যে এই লাস্টের অঙ্কগুলো সবকটাই ইম্পর্টেন্ট আছে, এই যে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। 26 দাগের অঙ্কটা দেখো কি বলতে চাইছে, 26 দাগে বলছে এই যে পুরো যে নিচে যে অংশ, সম্পূর্ণ অংশটাকে জেড ধরে নাও, জেড ধরে নিলে দেখবে অঙ্কটা হয়ে যাবে, নিজেরা একটু করবে ক্যালকুলেশন করে দেখবে, দিলে উত্তর হয়ে যাবে। তোমাদের তো দিয়ে দিয়েছি যেগুলো অঙ্কগুলো প্রয়োজন, আমি সেগুলো দিয়ে দিয়েছি, সুতরাং ওগুলো করতে অসুবিধা হবে না। এবার ই টু দি পাওয়ার এক্সকে এখানে জেড ধরো, পরবর্তী 27 দাগে অঙ্ক দেখো, ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কি হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে এখানেও জেড বসলো, এখানেও তাহলে কি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর জায়গায় ডিজেড, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর জায়গায় ডিজেড। এবার এখানে একটা 2 দেওয়া হয়েছে, আর তোমরা 2 এর ক্ষেত্রে সূত্র জানো কি, 2 এর ক্ষেত্রে 2 cos স্কোয়ার অফ এক্স, তাহলে এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে যে সূত্রটা ছিল 2 cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 প্লাস কস 2x, আর এছাড়া হচ্ছে কি স্কোয়ার টার্ম থাকলে তো সমাকলন করা যায় না, তাই আমি তার পরিবর্তে কি লিখলাম, এই যে তোমাদের 2 cos স্কোয়ার জেড হাফ দিয়ে দিলাম, এখানে 2 হলে 1 প্লাস কস 2z হয়ে গেল, তাহলে হাফ এখানে থাকলো, বাইরে থাকলো। এবার একে সমাকলন করলে এক্স জেড আসবে, এখানে সাইন 2z বাই 2, এবার এখানে দেখো যে হাফ এলো, আর এখানে জেড ছিল সাইন 2z বাই 2, এবার 2z এর জায়গায় আমরা কি লিখলাম, জেড এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স যেগুলো ছিল আবার বসিয়ে দিলাম এটা, আর ই টু দি পাওয়ার এখানে 1/x কেও জেড ধরতে পারো, আবার অনেক সময় কি হচ্ছে ই টু দি পাওয়ার 1/x সমান ডাইরেক্ট এটাকে ই টু দি পাওয়ার 1/x সমান ইউও ধরে নিয়েও ডাইরেক্ট করলেও উত্তর চলে আসবে, দেখতেই পাচ্ছ যে ক্যালকুলেশন করলে চলে আসবে 1/x এর জায়গায় মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, মাইনাসটা এই পাশে চলে যাবে মাইনাস ডিজেড, ক্যালকুলেশন করলে চলে আসবে। এবার যেটা 30 দাগে যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল, সেটার ক্ষেত্রে কিভাবে করবে, সেটা করার সময় একটু গুরুত্ব সহকারে করতে হবে, কারণ
এক্স প্লাস কস এক্স আছে, তাহলে উপরে যদি আমি একটা এক্স লাগিয়ে রাখতে পারি, এক্স প্লাস কস এক্স, আর ব্যালেন্স করার জন্য মাইনাস এক্স বাদ দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে এক্স প্লাস কস এক্সটা কেটে যাবে। এবার যখন আমি ভাগ করব, এই যে দেখো এই অংশটার তলায় এই যে দুটো রাশিমালাকে ভাগ করলাম, তাহলে এক্স প্লাস কস এক্সটা কথাটা কেটে গেল, দিয়ে থাকলো 1/x। আর এখানে কত থাকবে, এখানে এক্স এক্স এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে -1 - sin x x প্লাস কস এক্স, ভাগ হয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকলো 1 - sin x। এবার এক্স প্লাস কস এক্সকে যদি জেড ধরে নাও, এক্স প্লাস কস এক্সকে জেড ধরে নাও, দিয়ে ডেরিভেটিভ করো 1 - sin x dx ইকুয়ালস টু ডিজেড। এবার এই যে দেওয়া আছে এই জায়গায় তোমরা ডিজেড লিখবে, তাহলে লগ অফ ডিজেড বাই জেড। তাহলে আমি যদি সমাকলনটা দেখাই, ইন্টিগ্রেশন 1 - sin x dx ইকুয়ালস টু এক্স প্লাস কস অফ এক্স। তাহলে এই জায়গাটায় যে এক্স প্লাস কস অফ এক্স ইকুয়ালস টু জেড ধরলাম, তাহলে 1 - sin অফ এক্স, এখানে dx ইকুয়ালস টু ডিজেড কথাটা এলো, তাহলে এখানে ডিজেড বাই জেড, তাহলে লগ অফ মড অফ জেড প্লাস সি। তাহলে এখানে দেখো লগ অফ এক্স প্লাস কস এক্স এসছে, আর এখানে ডিএক্স বাই এক্স থাকার জন্য লগ অফ মড অফ এক্স হয়ে গেছে। এইভাবে তোমরা পুরো 2 নম্বরে যতগুলো অঙ্ক আছে সবগুলো কমপ্লিট করে রাখবে।